হ্যালো এভরিওয়ান, ব্ল্যাকবোর্ড ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিভিয়াস ইয়ার সলিউশন সিরিজের আজ একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা ডব্লিউবিপি কনস্টেবল প্রি এক্সাম 2013-তে যেটা হয়েছিল সেই এক্সামের ম্যাথামেটিক্স ও রিজনিং এই দুটো পার্টের অঙ্কগুলো আমরা করব। এর আগে বেশ কিছু প্রিভিয়াস ইয়ার সিরিজের ভিডিও আমরা আপলোড করেছি, সেই ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আছে। প্লেলিস্টে গিয়ে প্রিভিয়াস ইয়ার সার্চ করে সেই জায়গাতে দেখলেই এই ভিডিওগুলো পাওয়া যাবে। আজকের ভিডিওটা 2013 ডব্লিউবিপি কনস্টেবলের। এইটা করানোর কারণ রিসেন্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং এসআই দুটোরই নোটিফিকেশন বেরিয়েছে, যেখানে কনস্টেবলের ভ্যাকেন্সি 11,749-এর মতো এবং এসআইয়ের ভ্যাকেন্সি 464। এই দুটো ভ্যাকেন্সি রিসেন্ট রিলিজ হয়েছে। এর অর্থ একটা হিউজ সংখ্যক রিক্রুটমেন্ট। সেই জন্য এই প্রিভিয়াস ইয়ার সিরিজটা আবার নিয়ে এসেছি, যেটা ডব্লিউবিপির কনস্টেবলেরই পরীক্ষা ছিল সেইটারই। তো সরাসরি আমরা প্রথম কোশ্চেনে চলে যাচ্ছি। প্রথম কোশ্চেন কি ছিল? একটি পাত্রে ব্যাকটেরিয়ার সংখ্যা প্রত্যেক দিন দ্বিগুণ হয়। 30শে নভেম্বর 2013 তারিখে পাত্রটি সম্পূর্ণ ভর্তি হয়। তো অর্ধেক পূর্ণ কবে ছিল? এটাই কোশ্চেন। এইখানেতে একটা জিনিস দেখার, সেটা হলো যে 30শে নভেম্বর সম্পূর্ণ ছিল, প্রত্যেক দিন দ্বিগুণ হয়, অর্থাৎ 30শে নভেম্বরের আগের দিনে যেটা ছিল 30শে নভেম্বরে তার ডবল হয়েছে। ডবল হওয়ার পর 30শে নভেম্বর পুরো পাত্রটা ভর্তি হয়েছে। কবে হয়েছে? 30শে নভেম্বর। 30শে নভেম্বর পুরো পাত্র ভর্তি হয়েছে, অর্থাৎ তার আগের দিন অর্ধেকটা ছিল। তার আগের দিন কি? 29শে নভেম্বর। সেই 29শে নভেম্বর পাত্রটা অর্ধেক ছিল, সেই জন্যই তার প্রত্যেক দিন দ্বিগুণ হয়, অর্থাৎ তার পর দিনে ডবল হয়ে সম্পূর্ণ ভর্তি হয়েছে 30শে নভেম্বর। অর্থাৎ ঠিক তার আগের দিন ছিল অর্ধেক ভর্তি, 29শে নভেম্বর হবে এই কোশ্চেনের সঠিক উত্তর। চলে যাচ্ছি কোশ্চেন নম্বর 2। নিচের ছক থেকে এক্স এর মান কত হবে? এই ধরনের কোশ্চেন, যেটা মূলত রিজনিং এর কোশ্চেন, প্রত্যেকটা পরীক্ষাতে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষাতে। কারণ এর কোনো স্পেসিফিক কোশ্চেন বা রুল বা সেট অফ কোশ্চেন হয় না, যে কোনো সময় যে কোনো ধরনের কোশ্চেন আসতে পারে। এটা কিভাবে করা আছে আমরা দেখে নেব। কি করা আছে? প্রথমটা যদি দেখি, এটাকে আমরা কি করব? 2 ইন্টু 3 প্লাস 4 ইন্টু 3, 3 দুগুণে 6, 4 3-এ 12, যোগ করলে কত হয়? 18, যেটা আমাদের এখানে করা আছে। অর্থাৎ এই 2 এর সাথে 3 এর গুণ, আবার 4 এর সাথে 3 এর গুণ করে যোগ। সিমিলারলি 5 4-এ কত? 20, 5 6-এ কত? আচ্ছা, এখানে একটা ভুল হলো, 6 4 হবে, 6 4-এ 24 প্লাস 5 6 30। অর্থাৎ এই নিচেরটার সঙ্গে উপরের দুটো আলাদা আলাদা করে গুণ হবে। 24 আর 30 হয় 54, সেটাই আমার রয়েছে। অর্থাৎ এটাতে কি হবে? এটা 3 এর সাথে 2 গুণ, কত হবে? 6, আবার 4 এর সাথে 2 গুণ 8, 6 আর 8-এ কত? 14। অর্থাৎ এক্স এর ভ্যালু হয়ে যাবে 14, 14। অপশন ডি হবে কারেক্ট। চলে যাচ্ছি 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কি আছে? একটা নির্দিষ্ট কোড ব্যবহার করে দার্জিলিংকে লেখা হলো সাচ এন্ড সাচ। একইভাবে গভর্নমেন্টকে কি লেখা হবে? আমরা দেখে নেবো যে দার্জিলিং লেখাটা কি কিভাবে ওইভাবে চেঞ্জটা হয়েছে। ডি এ আর জে ডবল ই এল আই এন জি, সেটা থেকে কি লেখা হয়েছে? এফ সি টি এল জি জি এন কে পি আই। এই আমার টোটাল লেখা। যদি আমরা ভালো করে লক্ষ্য করি যে দুটো করে বাদ দিয়ে ডি এর পরে এখানে একটা ই থাকার কথা, তার পরের সংখ্যাটা, অর্থাৎ ডি থেকে +2। আমরা যদি অ্যালফাবেটিক্যালি দেখি এ বি সি ডি ই এফ জি এইচ, এই চলতে থাকে। অর্থাৎ ডি এর পরে দুটো গেলে আমরা এফ পাবো, ডি এর থেকে ই, ই থেকে এফ। অর্থাৎ ডি এর সঙ্গে যদি 2+2 লিখি আমরা এফ পাবো। সিমিলারলি এ থেকে যদি আমরা সিতে যাই, সেটা হচ্ছে +2, অর্থাৎ 2 ঘরে এগোচ্ছি, তাহলে এটাও +2। এটাও যদি দেখি আর এস টি জে কে এল, এটাও +2, ই এফ জি এল এম এন। অর্থাৎ প্রতিটাই যদি আমরা দেখি এক্ষেত্রে 2 2 করে গ্যাপ আছে। তো আমাদের যে দেওয়া রয়েছে কোশ্চেনে, সেটা কি আছে? গভর্নমেন্ট। অর্থাৎ প্রতিটাই 2 2 করে আগিয়ে যাবে। সেই হিসেবে আমরা প্রতিটা ডিজিটকেই 2 2 2 2 করে আগিয়ে উত্তরটা লিখতে পারি। কিরকম? জি এইচ এর পর হবে আই, ও একটা যদি আমরা বাদ দিই
পি বাদ দিয়ে কিউ, তারপর আছে ভি, সেটার জন্য হয়ে যাবে ডব্লিউ বাদ দিয়ে এক্স। এইভাবে আমরা পুরোটাকে করতে পারি 2 যোগ করে করে। কিন্তু এটা যদি আমরা ভালো করে অপশনগুলোর দিকে তাকাই, তাহলে কি দেখব যে 4টে অপশনেরই আইকিউ এক্সজি, আইকিউ এক্সজি, আইকিউ এক্সজি, আইকিউ এক্সজি 4টেই একই। অর্থাৎ উত্তরে আইকিউ এক্সজি হবেই। অর্থাৎ এই 4টেকে আমরা করা না করা সমান, কারণ 4টি উত্তরের মধ্যেই আইকিউ এক্সজি আছে, অর্থাৎ আইকিউ এক্সজিটা ফিক্সড, আমার ওটা উত্তরে থাকবেই। শেষের দিক থেকে যদি দেখি, পিভি সবেতেই আছে এবং 3টেতে জি আছে, অর্থাৎ উত্তর এইগুলো দিয়ে আসা, জি দিয়ে আসার সম্ভাবনাই বেশি, যাতে এটা কনফিউজ হয়। চেঞ্জটা কোথায় আছে তাহলে? এটা আছে পিটিও, এটা আছে টিপিজি, এটা আছে টিপিও, এটা আছে পিটিও। এই যে চেঞ্জটা আছে, আমরা যদি এই চেঞ্জের জায়গাটুকু চেক করি, অর্থাৎ 4টে বাদ দিয়ে যদি চেক করি, এইটুকু যদি চেক করি, তাহলে উত্তরটা সোজা হবে। কেন? না, এই জায়গায় চেঞ্জ আছে। এই যে চেঞ্জটাকে যদি আমরা বের করে ফেলতে পারি, বা 3টে বা 4টে নিয়ে, তাহলে আমাদের উত্তরটা অনেকটা ইজি হয়ে যাবে। কিরকম? প্রথম 4টে লেটার যদি বাদ দিয়ে দিই, জি ও ভিই, তাহলে আর এর পরে কি হবে? আর এর পরে চলে আসবে টি, টি চলে আসবে, কারণ আর এর এখান থেকে আমরা পেয়ে যাব আর এর 2 ঘর এগুলো টি হয়, অর্থাৎ আর এর পরে টি হওয়ার কথা, অর্থাৎ অপশন এ এবং অপশন ডি বাদ চলে যাবে, কারণ এটা এখানে আর এর জায়গায় পি রয়েছে। তাহলে কি হতে পারে? এই দুটোর মধ্যেই আসবে। একটা আমরা পেয়ে গেছি। তারপরে দেখো, দুটোতেই আছে পি পি, তাহলে এটাও আমি দেখবো না, এনটা আমি দেখবো না, আমি এমটার জন্য দেখবো। এমটাতে কি হবে? এম কে যদি আমরা 2 ঘর বাড়িয়ে দিই, এম এন ও পি, অর্থাৎ ও হবে। আমরা যদি এই টি এর পোর্শনটাকে বাদ দিই, এই দুটোর মধ্যে টি আছে, এন এর জন্য পি, তাহলে আমার দেখতে পাচ্ছি যে এখানে আমার ও আসবে। ও এই দুটোর মধ্যে কোন অপশনে আছে? এইটাতে ও আছে, অর্থাৎ অপশন সি হয়ে যাবে উত্তর। এত কিছু লেখার মধ্যে আমাদের কি দরকার? না, আমি দেখবো যে যে জায়গাটায় আলাদা আছে সেই জায়গাটাকে আমরা বের করে নেবো। এখানে আলাদা কোনটা আছে? এই প্রথম 4টে সেম আছে, অর্থাৎ প্রথম 4টে আমি দেখবো না। এখান থেকে আলাদা আমি এখান থেকে দেখতে শুরু করবো। শেষের দুটো আছে, শেষের দুটো দেখবো না, সেম আছে। আলাদা কোনটা? আর এন এম ই, এইটুকু আলাদা, আমরা এইটুকু চেক করলেই পেয়ে যাব। পরীক্ষার খাতে আমাদের এত কিছু লেখার দরকার নেই, আমরা এখান থেকে সরাসরি দেখবো +2 আছে, এই 2 2 করে বাড়াতে শুরু করব। এই বাড়ানোর জন্য কি করব? না, আর এর পরেতে 2 ঘর যদি বাড়িয়ে দিস, তাহলে আসবে টি, অর্থাৎ পঞ্চম স্থানের লেটারটা হবে টি। সেই জন্য এ আর ডি প্রথমেই বাদ, কারণ ওদের আছে পি। বি আর সি হতে পারে। বি আর সি এর মধ্যে টি এর পরের অক্ষর আছে দুটোতেই পি, অর্থাৎ পরের অক্ষর আর এর যে এন আছে ওটাকে আমরা চেক করলে পাবো না, কারণ দুটোতেই সেম। তাহলে তারপরের অক্ষরটা যেতে হবে, তারপরের অক্ষর কি আছে? এম। এম কে যদি +2 করি, তাহলে আসবে ও। সেটা কোথায় মিলছে? সি তে, অর্থাৎ সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আর বাকিটা আমাদের দেখার প্রয়োজন নেই। এটা এলিমিনেশনের পদ্ধতিতে মাধ্যমে কিছুটা আগানো গেল, অথবা সরাসরি প্রত্যেকটাকে +2 করে আমরা উত্তরটা করতে পারি। চলে যাচ্ছি 4 নম্বর অঙ্ক, 4 নম্বর রিজনিং। জি এর কাছে, জি এর কাছে এফ এর থেকে কম, কিন্তু এস এর থেকে বেশি টাকা আছে। এফ এর থেকে কম, আমি এফ কে লিখে দিলাম বড় এর থেকে, অর্থাৎ জি এস এর থেকে বেশি আছে, এফ এর থেকে কম। যে এই যে চিহ্নটা দেওয়া হয়, এই দিকে যে থাকে সে হয় বড়। করলাম কি? জি এফ এর থেকে ছোট, এফ এর থেকে কম আছে এবং এস এর থেকে বেশি আছে। আবার কি বলেছে? ই এর কাছে জি এর থেকে বেশি আছে, অর্থাৎ ই এর কাছে জি এর থেকে বেশি আছে, কিন্তু এফ এর থেকে কম, অর্থাৎ এফ আর জি এর মাঝে বসবে ই। কোথায় বসবে? এফ আর জি এর মাঝে, কারণ ই জি এর থেকে বেশি এবং এফ এর থেকে কম। আর কে সব থেকে গরিব? কম কার কাছে আছে? এস, অর্থাৎ এস, অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর। চলে যাচ্ছি কোশ্চেন নম্বর 5। কোনটি বেমানান? খুবই সোজা একটা অঙ্ক। প্রথমটা কি হবে? যদি আমরা 1000 দিয়ে ভাগ করি, হলো 0.909, তার পরেরটা আছে 9.09। এটাকে যদি 100 দিয়ে ভাগ করি, এটা আসবে 9.09, অর্থাৎ দুটোর আগে শূন্যটা বসে যাবে। এখানে দুটো শূন্য আছে দুটোর আগে। সিমিলারলি এটাকে যদি করি, এটা আসবে 3টের আগে, অর্থাৎ 9.090, অর্থাৎ শেষের জিরোটাকে বাদ দিলে 9.09।
তাহলে এটাও 9.09, এটাও 9.09, এটাও 9.09, কিন্তু জানতে চেয়েছে কি বেমানান কোনটা, অর্থাৎ অপশন এ, কারণ এটা 0.909, অর্থাৎ অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের অঙ্কে। পরের অঙ্ক কি আছে? গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ নির্ধারণ কি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা উচিত? এর কোশ্চেন বলা আছে, যুক্তি 1 নম্বর দেওয়া রয়েছে যে না, নতুবা হ্যাঁ, নতুবা কন্যা ভ্রূণ বাড়বে না, না প্রত্যেকে অনাগত শিশুর অধিকার সম্পর্কে জানার অধিকার আছে। আচ্ছা, আমাদের এখানকার নিয়ম কানুন অনুযায়ী যদি আমরা দেখি, 1 নম্বরটা হবে ঠিক, 2 নম্বরটা কাটা, কারণ গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ নির্ধারণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তো যুক্তি 1 কে আমরা বলতে পারি সঠিক, 2 কে বলতে পারি ভুল। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। নিচের দেওয়া জ্যামিতিক চিত্র থেকে ছকের উপযুক্ত চিত্রটি বসান। ছকটাকে আমরা ভালো করে লক্ষ্য করব কি করা হয়েছে। প্রথমে যদি দেখি বাইরের খোলসটা, বাইরের যে বর্ডারটা ওটাকে বাদ দেওয়া হয়েছে, তারপরে এই বাইরের বর্ডারটাকে বাদ দিয়ে শুধু ভিতরের চিহ্নটাকে এখানে নেওয়া হয়েছে, তারপরে একটা বাইরের বৃত্তটা বাদ, তারপরে এটাও বাদ, শুধু ভিতরেরটা নেওয়া হয়েছে। অর্থাৎ এখানে কি হবে, বাইরেরটা বাদ, তারপরে এটাও বাদ দিলে শুধু একটা গোল পড়ে থাকবে। গোল পড়ে থাকার অর্থ অপশন 4, অপশন 4 অর্থাৎ এখানে অপশন 4, 4 নম্বরে আছে গোল, অর্থাৎ এখানে হয়ে যাবে বি সঠিক উত্তর। অপশন বি হবে এর সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের অঙ্ক, 8 নম্বর অঙ্ক। এখন এই অঙ্কটাকে কি সিম্পল একটা যোগ বিয়োগের অঙ্ক, সূত্র দিয়ে করা যায়, কিন্তু আমরা সিম্পল যোগ করে দেবো, তাতে অনেকটা ইজি হবে। 6, 12, 20, 30, 3, লসাগু হয়ে যাবে 60। 6 10 এ 60, 12 5 এ, 20 3 এ 60, 30 2 এ মাইনাস 3 20, 10 আর 5 এ 15, 15 আর 3 18, 18 2 20, 20 থেকে 20 বাদ দিলে হয় 0 বাই 60, অর্থাৎ 0 হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। 0 কে 60 দিয়ে ভাগ করলে 0, অর্থাৎ 0 হয়ে যাবে উত্তর। কোশ্চেন নম্বর চলে যাচ্ছি, কোশ্চেন নম্বর 9। নিচের অঙ্কগুলি এমন নির্দিষ্ট ক্রমে সাজানো আছে, পরের অঙ্কটি কি হবে? এখানে আমরা যদি দেখি এগুলো কি আছে, এটা হচ্ছে 1 স্কোয়ার, 4 অর্থাৎ 2 স্কোয়ার, 9 অর্থাৎ 3 স্কোয়ার, 16, 4 স্কোয়ার, 25, 5 স্কোয়ার, 36, 6 স্কোয়ার, 49, 7 স্কোয়ার, অর্থাৎ 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার এইভাবে আছে। তাহলে এর পরেরটা কি হবে? 7 পর্যন্ত গেলে এর পরেরটা নিশ্চয়ই হবে 8 এর স্কোয়ার, অর্থাৎ 8 8 এ 64, 64, অর্থাৎ অপশন সি হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। চলে যাচ্ছি 10 নম্বর কোশ্চেন। বিশেষ ক্রমে সাজানো পদগুলির পরের পদ কি হবে? আচ্ছা, এগুলোকে আমরা একটু লিখে নিই, বুঝতে আমাদের সুবিধা হবে। প্রথমে আছে এসি, তারপরে আছে এফ এইচ, তারপরে আছে কে এম, তারপরে আছে পি আর। আচ্ছা, এ থেকে সি গেছে, অর্থাৎ বি সি, এখানে একটা আছে, দুটো, এর মাঝে একটা করে আছে। এফ জি এইচ, কে এল এম, পি কিউ আর, এদের মাঝে একটা করে অক্ষর আছে, অর্থাৎ গ্যাপ 1। এখানে কি দেখবো, এ থেকে এফ এসছে কি করে, এখানে লিখে নিচ্ছি এ বি সি ডি ই এফ, অর্থাৎ 1 2 3 4 5, 5 ঘর, এর পরে 5, এর সাথে 5 যোগ করলে আসে এফ। সিমিলারলি যদি এটা আমরা দেখি, এফ থেকে কে এসছে কি করে, +5, কে থেকে পি এসছে +5, 5 করে এগিয়ে যেতে হবে। যদি আমরা এইভাবে যাই পি, তাহলে এখানে লিখলাম পি কিউ আর এস টি ইউ ভি, 5 ঘর গেলে ইউ অবধি আমরা যাব, অর্থাৎ ইউ হয়ে যাবে এখানে। আমাকে একটা বাদ দিয়ে তাহলে এখানে হবে ভি, ভি এর পরে কত, ডব্লিউ, তাহলে ইউ ডব্লিউ, ইউ ডব্লিউ কোনটা, অপশন এ। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর কত, ইউ ডব্লিউ, ইউ ডব্লিউ আছে কোথায়, অপশন এ, তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 11। 10% ক্ষতিতে এ একটি ঘড়ি বি কে বিক্রয় করে। আমি যদি এখানেতে এবিসি লিখে নিই, যে এ বি সি, 10% ক্ষতিতে এ বি কে বিক্রয় করে, অর্থাৎ এ যদি 100 টাকায় কেনে, এ বি কে বিক্রি করছে 10% লস, অর্থাৎ 90 টাকায় বি কে বিক্রি করছে। আবার বি সি কে 10% লাভে বিক্রি করছে, এখানে 10% লাভ, আমি উপর দিকে চিহ্নটা দিলাম বা প্লাস দিলাম লাভ, 90 টাকায় 10% লাভ মানে 9 টাকা লাভ।
10% কোনো সংখ্যার যদি 10% বের করতে হয় তাহলে কি 1-এর 10 দিয়ে গুণ বা 10 দিয়ে ভাগ, অর্থাৎ 9 হয়ে যাবে কত 99। বলছে যদি সেই দামে এ বিক্রি করতো তাহলে কি হতো? আচ্ছা, এ যদি এই টাকাটাই বিক্রি করতো, এ কিনেছিল ক টাকায়? 100 টাকায়, বিক্রি করতো ক টাকায়? 99 টাকায়, অর্থাৎ 100 টাকাতে 1 টাকা লস, অর্থাৎ 1% হয়ে যেত এর লস যদি সেই টাকায় বিক্রি করতো। সহজ একটা অঙ্ক ছিল। কোশ্চেন নম্বর 12-তে চলে যাচ্ছি। নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? এটা খুবই ইজি একটা অঙ্ক। এইটা যদি আমরা দেখি 85, শেষে 5 আছে, অর্থাৎ 5 দিয়ে এককের অঙ্ক 5 আছে, অর্থাৎ 5 দিয়ে অবশ্যই ভাগ করা যাবে, অর্থাৎ এটা একক মৌলিক সংখ্যা নয়, বাকিগুলো মৌলিক সংখ্যা। আচ্ছা, প্রথম 15টি বিজোড় সংখ্যার গড়। এটা একটা ট্রিকি কোশ্চেন। কেন না, এই কোশ্চেনটার ক্যালকুলেশনের প্রয়োজন নেই। দেখাচ্ছি কিরকম। প্রথম বিজোড় সংখ্যা 1, তারপরে 3, তারপরে 5। এটা প্রথম 3টে বিজোড় সংখ্যা। এদের যদি আমরা যোগ করি কত আসবে? 5 যোগ 3 যোগ 1, অর্থাৎ 9। তাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি কত আসবে? 3। এটা হচ্ছে প্রথম 3টে। যদি প্রথম 5টা নিতাম কি হতো? 5, 7, 9, 9 আর 1-এ 10, 7 আর 3-এ 10, 10, 20, 5-এ 25। এদের যোগফল 25, এভারেজ যদি 5 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে 5, অর্থাৎ ঠিক মাঝের সংখ্যাটা। অর্থাৎ যদি এরকম 1 থেকে শুরু করে 15টি বিজোড় সংখ্যা হয়, এখানে কি না 5টি বিজোড় সংখ্যা কত? 5। যখন 3টি বিজোড় সংখ্যা নিয়েছিলাম গড় কত? 3, অর্থাৎ 15টি যদি বিজোড় সংখ্যা নিই তাহলে প্রথম 15টি নিলে গড় হয়ে যাবে 15। এইভাবে আমরা এটাকে সহজে সলিউশন করতে পারি। আর যদি কেউ ডিটেল পদ্ধতিতে করতে চায় তখন কি করতে হবে? 1, 3, 5, 7, 9, 11, এইভাবে 15খানা সংখ্যাকে 15টি সংখ্যাকে যোগ করব। যোগ করে তাকে 15 দিয়ে ভাগ করব, তাহলে আমার উত্তর বেরোবে। একই উত্তর আসবে, সেটা হবে 15 বা 15। কিন্তু এইভাবে করলে অঙ্কটা আর ক্যালকুলেশনের প্রয়োজন নেই। চলে যাচ্ছি 14 নম্বর অঙ্ক। কি আছে? 30 জন বালিকার গড় বয়স 13, অর্থাৎ মোট বয়স কত? 30 ইন্টু 13, অর্থাৎ 390। তাদের মধ্যে 18 জনের গড় বয়স 15, অর্থাৎ 18 জনের গড় বয়স 15, 18 জনের মোট বয়স কত? 15 ইন্টু 18, অর্থাৎ 270। যদি বিয়োগ করে দিই কি আসবে? বাকিদের মোট বয়স 120। বাকি কতজন? 12 জন। 12 জনের মোট বয়স কত? 120। তাহলে গড় বয়স কত? 120/12, অর্থাৎ 10। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। খুব সোজা অঙ্ক ছিল। এছাড়াও অন্যরকম ভাবে শর্টকাটে এটা করা যায়, বলে দিচ্ছি কিরকম। 30 জনের গড় বয়স বলা আছে আমার 13, 18 জনের গড় বয়স 15, অর্থাৎ 18 জন গড়ে এদের যদি 15 হয়, 2 বেশি। এই 2টা কত জনের বেশি? 18 জনের, অর্থাৎ 36 ওরা নিয়ে নিয়েছে এক্সট্রা। 18 জন 2 করে এক্সট্রা বয়স নিয়ে রেখেছে গড়ের চেয়ে, অর্থাৎ টোটাল 18 ইন্টু 2, 36 বছর এক্সট্রা নিয়ে রেখেছে। সেটা গড়টা মেনটেন করার অর্থ এই 36টা কমবে। কাদের থেকে কমবে? এই 12 জনের থেকে। 12 জনের জন্য যদি 36 কমাতে হয় তাহলে পার হেড 3 করে কমাতে হবে। পার হেড 36/12, অর্থাৎ 3 করে কমবে। গড় বয়স কত ছিল? 13। যদি 3 কমিয়ে দেওয়া হয় তাহলে গড় বয়স কত হয়ে যাবে? 10। এইভাবে অঙ্কটা করা যায়। এটাও একটা শর্টকাট পদ্ধতি। এইভাবে আমরা করতে পারি। 15 নম্বর অঙ্কে চলে এসেছি। 15 নম্বর অঙ্কে কি আছে? a/3 সমান b/5 সমান c/7। আমরা এটা সমান ধরে নিলাম কে। a/3 সমান b/5। আচ্ছা, এখানে আলাদা করে লিখে নিই আমরা। a/3 সমান b/5 সমান c/7 সমান আমি কে ধরে নিলাম। অর্থাৎ এখান থেকে পাবো a সমান 3k, b সমান 5k, c সমান হয়ে যাবে 7k। এরপর অঙ্কে আসছি কি আছে? a প্লাস b প্লাস c বাই b। মানগুলো বসিয়ে দেবো। 3k প্লাস 5k প্লাস 7k বাই 5k, অর্থাৎ 7 3 10 আর 5 15 কে বাই 5k। কে কেটে গেল, 5 3, অর্থাৎ 3 হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। এখানে আমরা কে না ধরে সরাসরি এ সমান 3, বি সমান 5 এবং
সি সমান 7 বসালেও অঙ্কটা হয়ে যেত। কি হতো? 3, 5, 7 বাই 5, 7 আর 3 10 আর 5 15 বাই 5 অর্থাৎ 3 হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। এইভাবে আমরা সরাসরি অঙ্কটাকে করতে পারতাম, কে না ধরে, কে ধরে করলেও হবে আবার কে না ধরে করলেও হবে। চলে যাচ্ছি পরের কোশ্চেন 16 নম্বর। কি আছে? 2.04 টাকা দামের প্রতি কিলোগ্রাম গমের সাথে 2.88 টাকা দামের গম কি অনুপাতে মেশালে মিশ্রিত গমের দাম হবে 2.52। এটা একটা মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন চ্যাপ্টারের অঙ্ক। এক্স্যাক্টলি এই অঙ্কটাই ফুড এসআই 2019-এ দিয়েছিল। একদম সেম ডেটা। ফুড এসআই 2019-এ এই কোশ্চেনটা এসেছিল। মিক্সচার অ্যালিগেশনের অঙ্ক কি করব? 2.04, 2.88, গড় দাম কত? 2.52। এইগুলোর মধ্যে আমরা কোনাকুনি বিয়োগ করব। এই বিয়োগটা করলে কত আসছে? 0.36। এই বিয়োগটা করলে আসছে 0.48। এই বিয়োগটা নিজেরা করে নিয়ে যাবে, ইজি বিয়োগ, সহজ বিয়োগ। এই দুটোর মধ্যে আমরা রেশিও করব। মিক্সচার অ্যালিগেশনের বেসিক অঙ্ক। দশমিক দুটো পজিশন যেহেতু সমান আছে আমরা তুলে দিতে পারি, অর্থাৎ তুলে দিলে আসবে 3648। 12 দিয়ে কাটলে 12 3-এ, আর এটা আসবে 12 4-এ, অর্থাৎ 3:4, 3:4। অপশন কোনটা? ডি। অপশন ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। এই কোশ্চেনটা ফুড এসআই 2019-এ এসেছিল। সিমিলার কোশ্চেন, এক্সাক্ট এই ডেটাটাই এসেছিল যেটুকু আমার মনে পড়ছে। সোজা কোশ্চেন, চলে যাচ্ছি পরের অঙ্ক। কি আছে? এ এবং বি একটি ব্যবসায়ী 3:2 অনুপাতে বিনিয়োগ করে। ওরা মোট লাভের 5% দান করে এবং এর মূলধনের পরিমাণ 4,275। আচ্ছা, 5% মোট লাভ, ধরে নিলাম মোট লাভ হচ্ছে 100%। এটা আমার কি? মোট লাভ। এর থেকে 5% কি করেছে? দান। বাকিটা কি হয়েছে? এই 95% কি করেছে ওরা? নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে 95%। কোন অনুপাতে ভাগ করেছে? এই 95-কে দুজন ভাগ করেছে। কি অনুপাতে? 3:2। কেন 3:2? না, আমরা জানি এই যে পার্টনারশিপের অঙ্কে যেটা আমার মূলধনের অনুপাত সেটাই হবে লভ্যাংশের অনুপাত। 5% দান করে দেওয়ার পর যে টাকাটা পড়ে আছে সেই টাকাটা মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে এটাকে কি করব না, টোটাল রেশিও কত? 3 আর 2। টোটাল রেশিও হচ্ছে 5, অর্থাৎ 5 রেশিও সমান হলো 95। 1 রেশিও সমান আসবে 95/5, অর্থাৎ 19। সিমিলারলি এখান থেকে আমরা পেয়ে যাব কার কত রেশিও? 19 × 3। কারণ 1 রেশিও সমান যদি 19 হয় তাহলে 3 রেশিও সমান হবে 19 × 3, অর্থাৎ 3×19 = 57, 57। আর এটা হয়ে যাবে 38। 19 × 2 = 38, অর্থাৎ একজনের হচ্ছে 57, একজনের 38 অনুপাত হয়ে গেল। এরপর বলা আছে যে এর মূল লভ্যাংশটা কত? 4,275। অর্থাৎ এখান থেকে বলতে পারি যে এই 57 এটাই হচ্ছে 4,275। তাহলে এক এক সমান কি হবে? 4,275/57। এটাকে যদি আমরা কাটাকুটি করি আসবে 75। এই কাটাকুটিটা 3 দিয়ে প্রথমে যাবে, তারপর 19 দিয়ে কাটাকুটি করলে আসবে 75। কি জানতে চেয়েছে? মোট লাভ কত? আমি এখান থেকে কি পেলাম না, এই যে এক সমান পেয়ে গেছি 75। আমার মোট লাভ কত ছিল? 100। তাহলে 1 সমান যদি 75 হয় তাহলে 100 সমান কত হবে? 100 × 75, অর্থাৎ 7,500। 7,500 কোন অপশনে আছে? অপশন সি তে। কি করলাম? 100 ছিল আমার মোট লাভ, 5% বাদ চলে গেছে, দান করেছে। 95 ভাগ করেছে। কোন অনুপাতে ভাগ হবে না? যেটা মূলধনের বিনিয়োগের অনুপাত ছিল। কত ছিল? 3:2, 3:2। 3:2-তে 95 কে ভাগ করলে আসে 57, 57 এবং 38, 38। 57টা কাজ ছিল এর। তাই সেই 57 সমানই আমাকে কোশ্চেনে বলে দেওয়া আছে 4,275 এর লাভ। তাহলে ওই জায়গা থেকে আমরা অনুপাতটাকে 57 সমান যদি 4,275 হয়, 57 রেশিও সমান, তাহলে আমরা কি পেলাম? 1 রেশিও সমান হচ্ছে 75। তাহলে
100 সমান কত হবে? 7500। অপশন সি সঠিক। চলে যাচ্ছি 18 নম্বর কোশ্চেন। কি আছে? দৈনিক যদি দিনে 16 ঘন্টা করে কাজ করে 12 জন লোক সপ্তাহে কত টাকা রোজগার করছে? 33,600। আমি 16 ইন্টু 12 লিখে কি করলাম? এটাকে লিখলাম আওয়ার। কি আওয়ার? ম্যান আওয়ার। কারণ কি 16 জন 16 ঘন্টা করে 12 জন, এই দুটোর গুণফল যেটা, সেটাই তোমার ম্যান ডেজ বা ম্যান আওয়ার বলতে পারি। যে টোটাল কাজ 16 ইন্টু 12 ঘন্টা, এত ঘন্টায় টোটাল কাজ হয়েছে। তো একটা লোক যদি ডেলি 2 ঘন্টা করে কাজ করে, আমরা বলতে পারি যে 2 ঘন্টার কাজ হয়েছে। যদি 10টা লোক 2 ঘন্টা করে কাজ করে, তাহলে বলতে পারি যে টোটাল 20 ঘন্টা কাজ হয়েছে। সিমিলারলি 16টা লোক যদি 12 ঘন্টার কাজ করে, আমরা বলতে পারি 16 ইন্টু 12 ঘন্টা কাজ হয়েছে। তাহলে এই কাজটার জন্য পেয়েছে 33,600 টাকা। আর এরকম এক ম্যান আওয়ার, ম্যান আওয়ার লিখছি এটাকে আমাদের বোঝার সুবিধার জন্য। কত হবে? তার ভ্যালু হবে বাই 33,600 বাই 16 ইন্টু 12। কোশ্চেন কি চেয়েছে না, দৈনিক 12 ঘন্টা করে 18 জন হলে কত হবে? তাহলে কি করবো? টোটাল ম্যান আওয়ার কত হবে? 12 ইন্টু 18। এর সাথে একের জন্য পেয়েছি এটা, তাহলে 12 ইন্টু 18 জন্য কত হবে? 12 ইন্টু 18 সিম্পল গুণ করে দেবো। এটা উইকিং নিয়মে করা যায়, কিন্তু কোনো প্রয়োজন নেই। কি করলাম? 16 ইন্টু 12 আওয়ার করে নিলাম। টোটাল ম্যান ডেজ বা ম্যান আওয়ারটাকে, যতটা লোক কাজ করেছে সেই সময়টাকে ধরে নিলাম। 16 জন লোক 12 ঘন্টা করে কাজ করার অর্থ টোটাল 16 ঘন্টা করে 12 জন, সপ্তাহে এই টাকা। একটা জিনিস এখানে তো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কোশ্চেনে যেহেতু সপ্তাহে বলা ছিল, এইখানে তো সপ্তাহে আছে, সেই জন্য আমরা সপ্তাহের ফ্যাক্টরটাকে এখানেতে কনসিডার না করলে উত্তর চলে আসবে। নাহলে 7 দিনে কত করে, আবার একদিনে কত, আবার 7 দিনে কত বের করতে হতো। যেহেতু দু জায়গাতে আমার সপ্তাহের কনসেপ্ট আছে, সেখানেতে এই 7 দিনের কনসেপ্টটাকে আমি বাদ দিয়ে দিয়েছি। সেই জন্য কি করি, যদি এই সপ্তাহটা আমাদের আলাদা আলাদা থাকতো, এইটা আর এইটা, তাহলে আমাদের সপ্তাহের হিসাবটা কনসিডারে আনতে হতো। যেহেতু ওটা একই আছে, আমাদের প্রয়োজন হয়নি। তাহলে এটা কি হবে? 18 ইন্টু 12 গুণ হয়ে যাবে। 12 12 কেটে গেল। এরপর যদি আমরা এটাকে কাটাকুটি করি, 2 দিয়ে কাটলে এটা আসবে 9, এটা আসবে 8। 8 দিয়ে যদি আমরা এটাকে কাটি, এটা আসছে 4 2 0 0। এবারে 4 2 0 0 এর সাথে যদি 9 গুণ করি, এটা আসছে 8 7 3, 37,800। কত? অপশন ডি, 37,800 হয়ে যাবে টোটাল এদের ওয়েজেস। এটা উইকিং নিয়মে করলাম না, একটা বেসিক কনসেপ্ট থেকে অঙ্কটা করা, কোনো ফর্মুলার প্রয়োজন নেই। এই ধরনের অঙ্ক করতে গেলে একটুখানি বুঝতে হবে শুরু থেকে, আস্তে আস্তে এটা অভ্যাস হয়ে যাবে। চলে যাচ্ছি 19 নম্বর অঙ্ক। কি আছে? এক্স এর 8%, ওয়াই এর 4%। কি আছে? এক্স এর 8%, এটা এর আছে, এর লিখতে হবে সমান ওয়াই এর 4%। এই দুটো আমাকে বলা আছে। কি জানতে চেয়েছে? এক্স এর 20% সমান ওয়াই এর কত পার্সেন্ট হবে? এটাই আমার কোশ্চেন। যদি আমরা এখানটাকে দেখি, কোনো কিছু ফর্মুলা নয়, এটা যদি 8% হয়, এটা হয় 4%। অর্থাৎ 8-এর অর্ধেক হচ্ছে 4। সিমিলারলি এখানে তো 20-র অর্ধেক 10 আমরা লিখে দিতে পারি। যে এক্স এর 20% সমান ওয়াই এর 10%। এছাড়াও এই অঙ্কটাকে একাধিক নিয়মে করা যাবে। কিরকম? একটা আমি দেখাচ্ছি, যদিও পরীক্ষাতে যেটা দেখালাম এটাই বেস্ট মেথড, আর কিছু করার প্রয়োজন নেই। কি করলাম? এক্স ইন্টু 8/100 সমান ওয়াই ইন্টু 4/100। আমি এই 100 যেমন এই 100 না কাটবো না, এই 100 যা আছে থাক। আমি কি করলাম? এক্স ইন্টু 20/100 করলাম। তাহলে ওয়াই ইন্টু 4/100 ছিল, তাই রাখলাম। এখানে 20 গুণ করেছি মেকআপ দেওয়ার জন্য, এখানে 20 গুণ করলাম। এই 8টাকে তুলে দিচ্ছি, অর্থাৎ 8 দিয়ে ভাগ করে দিচ্ছি, অর্থাৎ এখানেও আমি 8 দিয়ে ভাগ করে দেবো। কি এলো? 4 2-এ কাটলো, 2 10-এ, অর্থাৎ এখানে চলে এলো ওয়াই ইন্টু 10/100। 10/100 অর্থ কি? 10%। এইভাবেও আমরা করতে পারি, অথবা আরো অন্যভাবে করতে পারি। এক্স বাই ওয়াই সমান, যদি আমরা অনুপাত করি, 4/8 অর্থাৎ হাফ। অর্থাৎ ওয়াই সমান 2x, অর্থাৎ ওয়াই হচ্ছে এক্স এর ডবল। এখানটা যদি দেখি, এখান থেকে আমরা পেয়ে যাব ওয়াই সমান
2x, অর্থাৎ y x এর ডবল। এখান থেকে আমরা লিখতে পারি যে x এর 20% এর অর্থ y এর 10%। এইভাবে এই অঙ্কটার সলিউশন করা যায়। চলে যাচ্ছি পরের অঙ্কে। কি আছে? একটি নৌকা স্রোতের অনুকূলে 2.5 ঘন্টায়, 2.5 ঘন্টায় 2 × 1 = 2 ঘন্টায় 60 কিমি যায় এবং ফেরার সময় ওই দূরত্ব 3 × 3 = 4 ঘন্টায় ফিরে আসে। আমরা যাওয়ার আসার গতিবেগটাকে বের করে নেব। স্রোতের অনুকূলে যাই, অর্থাৎ যদি এটা নৌকার বেগ হয় আর এটা যদি স্রোতের বেগ হয়, এই দুটো বেগ যোগ হয়ে আছে। তাহলে এই দুটোর ভ্যালুটা বলেছে কত? 60/2 × 1 = 2 এর অর্থ 5/2। এইটা কিমি পার আওয়ার। কিমি পার আওয়ার, এটাকে যদি কাটাকুটি করি কি আসবে? 60 × 2/5, 5 × 12, অর্থাৎ 24 কিমি পার আওয়ার। এটা কিসের স্পিড? এক্স প্লাস ওয়াই, অর্থাৎ অনুকূলে স্পিড। প্রতিকূলে কত হবে? সিমিলার ওয়েতে যদি আমরা করি, প্রতিকূলে স্পিড হবে 3×3 = 4। এটাকে আমি একবারে লিখে নিচ্ছি, 3×4 = 12, আর 3 = 15, আর 4টা চলে যাবে উপরে। এত কিমি পার আওয়ার। 4টা উপরে কেন গেল? কারণ 4টা অরিজিনালি থাকার কথা ছিল এই জায়গায়। সেটা যখন আমরা ভেঙে নেবো 4টা চলে যাবে উপরে। 15কে 60 দিয়ে কাটলাম 4, অর্থাৎ 4×4 হয়ে গেল 16 কিমি পার আওয়ার। এটা হয়ে গেল আমার প্রতিকূলে স্পিড। অনুকূলের আর প্রতিকূলে দুটোর স্পিডই পেয়ে গেলাম। আমার কি দরকার? দরকার হচ্ছে যে স্থির জলে নৌকাটির বেগ। নৌকার বেগ কত আমরা জানি, এক্স ওয়াই ধরে নিয়েছিলাম। এক্স হচ্ছে নৌকার, ওয়াই হচ্ছে স্রোতের। তাহলে এক্স প্লাস ওয়াই এটা সমান বলা আছে আমার 24, এক্স মাইনাস ওয়াই সমান বলা আছে 16। এই দুটোকে যদি যোগ করে দিই ওয়াই কেটে যাবে, 2x সমান চলে আসবে 40, ইমপ্লাই হচ্ছে এক্স সমান 20। 20 কি না 20 কিমি পার আওয়ার আসবে। সেটা কি না নৌকার বেগ। সেটা অপশনে আছে, অপশন সিতে। 20 কিমি পার ঘন্টা হয়ে যাবে নৌকার বেগ। এছাড়া এটাকে উত্তর ধরেও করা যায়, কিন্তু সেটা এই জন্য একটু জটিল হবে। যে প্রসেসটা করলাম সেটা ইজি। চলে যাবো 21 নম্বর কোশ্চেন। 21-এ কি আছে? ঢাকায় 10টি আপেল বিক্রি করে এক বিক্রেতা 40% লাভ করেন, 40%। তাহলে কতগুলি আপেল 1 টাকায় কিনেছিলেন? এই অঙ্কটাকে একাধিক প্রসেস আছে। 10টি আপেল 10টি আপেল বিক্রি করছে কটাকে? 1 টাকায়, অর্থাৎ কত? 100 পয়সা। একটার বিক্রয় মূল্য কত? 100/10, অর্থাৎ 10 পয়সা। একটার বিক্রয় মূল্য 10 পয়সা। এখন বলা আছে যে তিনি টাকায় কতগুলি আপেল কিনেছিলেন। তাহলে একটার বিক্রয় মূল্য যদি 10 পয়সা হয়, এতে আমার কি আছে? 40% লাভ। তাহলে সিপি অর্থাৎ ক্রয় মূল্য কত হবে? 100/140। এটা হয়ে যাবে আমার সিপি বা একটার ক্রয় মূল্য। এরপরে দেখি যে টাকায় কতগুলি আপেল কিনেছিলেন। এটা কি হলো? সিপি অর্থাৎ ক্রয় মূল্য অফ 1 অ্যাপেল। একটা আপেলের ক্রয় মূল্য হলো 10 × 100/140। তাহলে 1 টাকায় কতগুলো কিনবে? 1 টাকায় 100 পয়সা। একটার দাম কত? এইটা। কতগুলো পাওয়া যাবে? ভাগ করে দেবো। 140 চলে যাবে উপরে। 100 কেটে গেল, 0 0 কাটবে, উত্তর হয়ে যাবে আমার 14টা। অর্থাৎ 1 টাকায় 14টা কিনেছিল, বিক্রি করছে কটা? 10টা। 14টা কত হয়েছে? অপশন এ। তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট। এই অঙ্কটা অন্য পদ্ধতিতেও করা যায়। কিরকম? আমি এখানে অর দিয়ে দেখাচ্ছি। 40%, 40% সমান কত? 2/5 অংশ। অর্থাৎ 5টা বিক্রি করে দুটোর দাম লাভ। অর্থাৎ জিনিস কিনেছিল কটা? 7টা, বিক্রি করেছে কটা? 5টা। 7 টাকায় 7টা কিনে 5টা বিক্রি, তাহলে দুটোর দাম আমার লাভ। সেই 5 সমানই বলা আছে 10। কি করেছে? 2 দিয়ে গুণ। তাহলে 7 সমান কত হবে? এদের যদি 2 দিয়ে গুণ করি, 7 2 × 14। এই পদ্ধতিতেও করা যাবে। 2/5, অর্থাৎ 5টাতে দুটো লাভ। 5টা বিক্রি করেছে, দুটো লাভ হয়েছে, অর্থাৎ কিনেছিল 7টা। 5 সমান বিক্রির ক্ষেত্রে বলা আছে 5 সমানই হচ্ছে 10টি। তাহলে 7 সমান কত হবে? 7 সমান হয়ে যাবে 14। এইভাবে পার্সেন্টেজের কনসেপ্ট কাজে লাগিয়ে আমরা এটাকে করতে পারি। চলে যাচ্ছি পরের অঙ্ক। সরল সুদের হারে কোনো মূলধন 20 বছরে 3 গুণ হয়। 20 বছরে 3 গুণ, 3 টাইমস, অর্থাৎ 100 টাকাটা
হয়ে গেছে 300 টাকা। অর্থাৎ ইন্টারেস্ট কত পেয়েছে? 100 টাকার মূলধন ছিল, 300 টাকা হয়ে গেছে, অর্থাৎ ইন্টারেস্ট হচ্ছে 200 টাকা। এই 200 টাকাটা কত বছরে হয়েছে? 20 বছরে। 20 বছরে যদি 200 টাকা হয়, অর্থাৎ বছরে কত? 1 বছরে 200/20, অর্থাৎ 10 টাকা। তাহলে সুদের হার কত পেলাম? 1 বছরে 100 টাকা যেটা, সেটা সুদের হার, অর্থাৎ 10%। কি জানতে চেয়েছে? দ্বিগুণ কবে হবে, অর্থাৎ 100 টাকাটা 200 টাকা কবে হবে? 200 টাকা হওয়ার অর্থ 100 টাকা ইন্টারেস্ট। এইটা হয়ে যাবে আমার সুদ। 100 টাকা সুদ কদিনে হবে? না, 10% ইন্টারেস্টের অর্থ যে 1 বছরে হয় 10 টাকা। তাহলে 100 টাকা কত বছরে হবে? 100/10, অর্থাৎ 10 বছরে হয়ে যাবে 100 টাকা। বা 10 10 এ 100, এটা মুখোমুখি করা যাবে। 10 বছর পর এটা দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ আরো 100 টাকা সুদ অ্যাড হবে। চলে যাচ্ছি 23 নম্বর অঙ্ক। 23 নম্বর অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত 3:4 বলা আছে। লসাগু বের করতে হবে, যেখানে গসাগু বলা আছে 4। আমরা 3 আর 4 যদি দুটো সংখ্যা ধরে নিই, এদের গসাগু হচ্ছে 1, সেটা সমানই বলা আছে 4। অর্থাৎ সংখ্যাটা হয়ে যাবে এটা ইন্টু 4। 1 সমান যদি 4 হয়, 3 সমান কত হবে? 3 4 12, আর 4 সমান কত হবে? 4 4 16, অর্থাৎ একটি সংখ্যা 12, অপর সংখ্যা 16। এদের লসাগু কত? 12 আর 16 যদি আমরা লসাগু করি, চলে আসবে 48, 48। আর লসাগুটা যদি করে দেখাতে হয়, তাহলে 12 16 এরকম লিখবো, 2 দিয়ে ভাগ করব, 6 12, আবার 2 দিয়ে যাবে, 3 4, 4 3 12, দিয়ে 24, দিয়ে 48, অর্থাৎ 48 হয়ে যাবে সংখ্যা দুটোর লসাগু। 24 নম্বর অঙ্ক কি বলেছে? এক ব্যক্তি পি থেকে কিউ পর্যন্ত হেঁটে যায় এবং কিউ থেকে পি পর্যন্ত ট্যাক্সি করে ফিরে আসে। মোট সময় কত লেগেছে? একবার হেঁটে গেছে এবং ট্যাক্সি করে ফেরত এসছে। মোট সময় লেগেছে 16 ঘন্টা। যদি সমগ্র পথ ট্যাক্সিতে যাতায়াত করতো, অর্থাৎ এই ট্যাক্সিতে যেত এবং ট্যাক্সিতে ফেরত আসতো, তাহলে সময় লাগতো 4 ঘন্টা কম, অর্থাৎ 12 ঘন্টা। 4 ঘন্টা কম লাগার অর্থ, 16 থেকে 4 বাদ দিলাম, 12 ঘন্টা লাগবে। অর্থাৎ যাওয়া এবং আসা, যাতায়াত মিলিয়ে 12 ঘন্টা লাগার অর্থ, শুধুমাত্র যেতে বা শুধুমাত্র আসতে সময় লাগবে 12/2, অর্থাৎ 6 ঘন্টা। অর্থাৎ ট্যাক্সি করে যদি শুধু যাই, তাহলে লাগবে 6 ঘন্টা, এবং ফিরে আসার সময় লেগেছে 6 ঘন্টা। মোট লেগেছে 12 ঘন্টা। যদি যাওয়া আসা কেবলমাত্র হেঁটে করে, তাহলে কত সময় লাগবে? তাহলে প্রথমটাতে দেখবো যে হেঁটে যাওয়া এবং ট্যাক্সি ফিরে আসাতে লেগেছিল 16 ঘন্টা। আর দ্বিতীয়টা থেকে পেলাম যে ট্যাক্সিতে 1 ফিট যেতে, একটা দিক যেতে 6 ঘন্টা লাগে। অর্থাৎ হেঁটে যেতে সময় লেগেছিল 10 ঘন্টা। সেই জন্যই দুটোর যোগফল হয়েছে 16। অর্থাৎ হেঁটে একবার যেতে যদি 10 ঘন্টা লাগে, অর্থাৎ যাওয়া প্লাস আসা নিয়ে লাগবে 10 × 2, বা 10 + 10 = 20 ঘন্টা। কি করলাম? না, ট্যাক্সিতে যাতায়াত মিলিয়ে লেগেছে 12 ঘন্টা। এর অর্থ কি? যাওয়া প্লাস আসাতে 12 ঘন্টা লাগার অর্থ শুধু যেতে লাগবে বা শুধু আসতে লাগবে 6 ঘন্টা। প্রথমে পেয়ে গেছিলাম যে ট্যাক্সিতে ফিরে আসা এবং হেঁটে যাওয়াতে লাগে 16 ঘন্টা। অর্থাৎ ট্যাক্সি ফিরে আসাতে 16 ঘন্টার মধ্যে, টোটাল টাইমটার মধ্যে ট্যাক্সির 6 ঘন্টা যোগ আছে, সেটাকে বাদ দিয়ে দিলাম। 6 ঘন্টা বাদ দিলে কত এলো? না, হেঁটে যেতে সময় লেগেছিল 10 ঘন্টা। অর্থাৎ হেঁটে ফিরতেও সময় লাগবে 10 ঘন্টা। কোশ্চেনে জানতে চেয়েছে যদি হেঁটে যাওয়া এবং আসা দুটোই করা হয়, কতক্ষণ লাগবে? তাহলে 10 + 10 20 ঘন্টা সময় লাগবে। দুটি ট্রেনের দৈর্ঘ্য ৮০ এবং ৯০ মিটার। ওরা যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড এবং 7 মিটার পার সেকেন্ডে পরস্পরের দিকে পরস্পরের দিকে যাওয়ার অর্থ, এদের স্পিড যোগ হয়ে যাবে, প্লাস হবে। অর্থাৎ 10 + 7 সমান হচ্ছে 17 মিটার পার সেকেন্ড এদের স্পিড। আর একে অপরকে ক্রস করার অর্থ দুজনের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের পথ অতিক্রম করা। অর্থাৎ ৮০ + ৯০ মিটার, অর্থাৎ 170 মিটার এই পথটা যেতে হবে। স্পিড কত? 70 মিটার পার সেকেন্ড। টাইম কত লাগবে? 170/70, অর্থাৎ 10 সেকেন্ড। আমরা জানি ডিসটেন্স সমান স্পিড ইন্টু টাইম। আমাকে ডিসটেন্স বলে দেওয়া আছে 170, স্পিড বলা আছে 17 মিটার পার সেকেন্ড, টাইম দরকার। টাইম সমান D/S।
তাই করলাম, ডিস্টেন্স হচ্ছে 170, স্পিড হচ্ছে 17 মিটার পার সেকেন্ড, টাইম হচ্ছে সেকেন্ড, 10 সেকেন্ড উত্তর হয়ে গেল, অর্থাৎ অপশন ডি কারেক্ট। চলে এসেছি 26 নম্বর। 26 নম্বরে কি বলেছে, মোট ছাত্রছাত্রীর মধ্যে 10% ছাত্র একের চার অংশ ছাত্রীর সমান। একের চার অংশ সমান আমরা জানি 25%, অর্থাৎ 10% ছাত্র সমান বলতে পারি 25% ছাত্রী। ছাত্রছাত্রীর অনুপাত কত, যদি আমরা এটাকে কোনো কিছু না করে করে নিই, তাহলে কি করব, শুধু 25/10। 10% ছাত্র, 25/10 কাটাকুটি করলে আসবে 5:2, অর্থাৎ ছাত্র ইজটু ছাত্রী সমান 5:2, অপশন বি। এটাকে আমরা অন্যরকম ভাবে কি করতে পারতাম, না যে 10%টাকে লিখতে পারতাম 10 × 100 ইন্টু ছাত্র সমান 25/100 ইন্টু ছাত্রী। এটাকে ভাঙলে এটা আসবে 100 কাটতাম, এখানে কাটাকুটি 5×2 5×5, এরপর এখান থেকে লিখতে পারতাম ছাত্র বাই ছাত্রী 5/2। এইভাবে আমরা দেখাতে পারতাম যে এদের অনুপাত 5:2 বা 5:2। কোনো বস্তুর কর 20% বৃদ্ধি পাওয়ার বস্তুটির ব্যবহার 20% কমে গেছে। এখন কর আদায় কি হবে, এটা দুরকম নয়, এটা 3-4 রকম ভাবে করা যায়। একটা আছে যেটা অলওয়েজ লস হবে, একটা জিনিসের 20% বাড়িয়ে যদি 20% কমানো হয়, নেট যে রেভিনিউটা ডিপেন্ড করে যে কর আদায় কতটা হচ্ছে এবং ব্যবহার কত। ব্যবহার বাড়লেও কর আদায় বাড়বে, আবার কর আদায়ের যদি পরিমাণ বাড়ে সেটাতেও বাড়বে মোট রেভিনিউ। এফেক্ট হবে এই দুটোতেই। সেদিক থেকে যদি একটা জিনিস বেড়ে আরেকটা ফ্যাক্টর কমে যায়, তাহলে অলওয়েজ কি হয়, লস। অলওয়েজ লস হয়। কত লস হবে, আর যদি এই অ্যামাউন্ট দুটো সেম দেওয়া থাকে, তাহলে লসটা হয় a²/100, অর্থাৎ 20² / 100। 20² অর্থাৎ 400/100, অর্থাৎ 4%। এটা হয়ে যাবে পার্সেন্ট, এই পার্সেন্ট হয়ে যায় লস অলওয়েজ। এছাড়া এটাকে আরেক রকম ভাবে যদি আমরা করি, কিরকম, 20% এর অর্থ হচ্ছে 1/5 অংশ। কর বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ যেটা 5 ছিল বৃদ্ধি পেয়ে কত, 5-এ 1 বৃদ্ধি পেলে হবে 6। আর ব্যবহার কি হয়েছে, 20% হ্রাস, অর্থাৎ যেটা 5 ব্যবহার হতো 1 হ্রাস পেয়ে হবে 4। নেট এফেক্ট কত, গুণ করব, 5×5 = 25, হয়ে গেল 24, অর্থাৎ 25-এ কমেছে 1। 25-এ 1 কমার অর্থ 100-তে কি হবে না, 25-কে 4 দিয়ে গুণ করেছি, তাহলে এই একটা হয়ে যাবে 4 দিয়ে গুণ 4%, অর্থাৎ 4% লস। 25 থেকে 24 হওয়ার অর্থ 1 লস। 1 লসটা কার উপর, 25-এর উপর, তাহলে 4%। বা এটাকে আমরা এরকমও লিখতে পারি যে 1 লস কার উপর, 25-এর উপর 1 লস। যদি 4 দিয়ে গুণ করে দিই, এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 100, অর্থাৎ 100-তে লস হচ্ছে 4। 100-তে 4 লস হওয়ার অর্থ 4% লস। 28-এর অঙ্ক কি বলছে, না 88 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 4টে 9। একে যদি আমরা 88 দ্বারা ভাগ করি, কি আসবে, 1 দিলে আসবে 88, 1 1 9। আবার যদি আমি 1 দিই আসবে 88, বিয়োগ করলে আসবে 1 3 9, 3 যাবে, 3 দিয়ে গেলে আসবে 264, তাহলে বিয়োগ ফলে আসছে 5 এবং 5। অর্থাৎ 88 দিয়ে ভাগ করলে 55 ভাগশেষ থেকে যাচ্ছে, অর্থাৎ 55কে আমার 9 9 9 9 থেকে 55 আমরা বাদ দিয়ে দেবো। বাদ দিলে কত হয়ে যাবে, 4 4 9 9, অর্থাৎ 9944। অপশন এ, অপশন এ 9944 হবে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যেটা 88 দ্বারা ভাগ করা যায়। চলে যাচ্ছি পরের অঙ্ক। 1 - 2 + 3 + 4 - 4 + 5 - 6 + 7 - 8, এইভাবে যদি 1000 পর্যন্ত সংখ্যা যায়, তাহলে এর মান কত হবে। দেখে নি কি আসছে এটা, 1 - 2 + 3 - 4 + 5 - 6 + 7 - 8 প্লাস এইভাবে চলছে। 1000 পর্যন্ত গেলে কি হবে,
প্লাস 999 মাইনাস 1000, দুটো দুটো করে নিয়ে দেখবো কি আসছে। এটার মান আসছে -1, -1, -1, -1, শেষেরটা এইভাবে আসবে -1। এখন কটা জোড়া থাকবে না, দুটো করে নিয়ে একটা জোড়া, অর্থাৎ দুটোর জন্য এক জোড়া, অর্থাৎ 1000টার জন্য 500টা জোড়া আসবে। দুটোর জন্য একটা, অর্থাৎ 1000টার জন্য 500টা জোড়া। প্রতিটা জোড়ার মান কত? -1। তাহলে টোটাল মান কত হবে? 500 ইন্টু -1 অর্থাৎ -500। সেটা অপশন কত নম্বরে আছে? 2। অর্থাৎ অপশন 2 বা বি হচ্ছে সঠিক উত্তর। পরের কোশ্চেন আছে, নিম্নলিখিত সম্ভাব্যগুলির মধ্যে থেকে সঠিক পর্যায়টি পূর্ণ করুন। দেখে নেবো আমরা যে কোন নিয়মে এটা লেখা আছে। ডি থেকে জি গেছে কিভাবে? এখানে আমি একবার লিখে নিচ্ছি, ডি ই এফ জি অর্থাৎ +3। তো ডি থেকে জি গেছে +3 করে, জি এর পর এইচ আই জে সেখানেও 3, কে এল এম সেখানেও 3, তাহলে এখানে কি হবে? এন ও পি, তাহলে এখানে যে সংখ্যাটা আসবে তার উপরটা হয়ে যাবে পি। আমরা যদি অপশনের দিকে তাকাই, একমাত্র অপশন ডি তে আছে পি, বাকিগুলো কিউ আছে, ও আছে, কিউ আছে। তাহলে অপশন ডি তে পি থাকার অর্থ এটাই হয়ে যাবে সঠিক উত্তর, P/27। আর আমাদের বাকিটা করার প্রয়োজন নেই। কোনো বিক্রেতা 36টি লেবু বিক্রি করলে 4টি লেবুর বিক্রির দাম ক্ষতি হয়। অর্থাৎ 36টা বিক্রি করে 4টি লেবুর দাম ক্ষতি হয়। যদি 1 টাকা করেই প্রতিটা লেবু বিক্রি করে, সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য আমি ধরে নিলাম একটির দাম হচ্ছে 1 টাকা, অর্থাৎ 36টা বিক্রি করেছে 36 টাকায়, কিন্তু এখানে লস আছে 4টির দাম অর্থাৎ 4 টাকা, 4 টাকা লস। অর্থাৎ সিপি কি হবে? এটা আমার এসপি হচ্ছে 36, 4 হচ্ছে লস, সিপি হবে 36 + 4 = 40। কি জানতে চেয়েছে? তার ক্ষতির পরিমাণ কত। এই যে 40 টাকা ক্রয় মূল্য ছিল, 4 টাকা ক্ষতি, লস কত? ইন্টু 100%, 4 10 অর্থাৎ 10% লস। কি করলাম? বিক্রয় মূল্যটা ধরে নিয়েছি যে প্রতিটার 1 টাকা, তাহলে 36টার বিক্রয় মূল্য 36 টাকা। বলা আছে 4টির বিক্রয় মূল্য লস, 4টির বিক্রয় মূল্য কত? 4 × 1 = 4 টাকা, অর্থাৎ 36টা বিক্রি করে 4 টাকা লস। ক্রয় মূল্য কত ছিল? 36 + 4 = 40। তাহলে ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি হিসাব করতে হয়। 40 টাকায় 4 টাকা ক্ষতি অর্থাৎ 10%। নিচে প্রদত্ত ছকে অনুপস্থিত সংখ্যাগুলি নির্ধারণ করুন। কিভাবে আছে এটা দেখে নেব। এটা কি হয়েছে? যোগ করে কিরকম? 22, 11, 44 আর 33, এইগুলো যদি আমরা যোগ করি আসবে 110। সিমিলারলি 40, 32, 24 এবং 16 আসবে 112। এখানে কি আছে? 12, 34, 23, 114 আসবে। তার থেকে আমরা কত বাদ দেবো? 12 + 34, 4 আর 2 6, 3 আর 1 4, 46 আর হচ্ছে 23, 46 আর 23 অর্থাৎ 69, যদি বাদ দিয়ে দিই আসবে 5, 4 অর্থাৎ 45। অপশন সি হয়ে যাবে, জিজ্ঞাসা চিহ্ন স্থানে হয়ে যাবে 45। পরের অঙ্ক কি আছে? কোনো সংখ্যাকে ক্রমান্বয়ে 4, 5, 6 দ্বারা ভাগ করা, যথাক্রমে ভাগ করলে 2, 3, 4, এটা হচ্ছে সাকসেসিভ ডিভিশন, সাকসেসিভ ডিভিশনের অঙ্ক। লাস্ট ভাগশেষ থেকে শুরু করতে হবে, অর্থাৎ 6 কত ভাগশেষ পড়ে থাকছে? 4, তাহলে সেই সংখ্যাটা আসবে 10। এরপরে যেটা এলো সেটা থেকে কি করব? তার আগেরটা কত আছে? ভাগ 5 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? 3, অর্থাৎ এটা আসবে 53। 53 আর কত আছে? 4, 4টা দিয়ে যদি ভাগ করা হয় ভাগশেষ কত থাকবে? 2, এটা হয়ে গেল 214। কি করলাম? উল্টো দিক থেকে করা শুরু করলাম। 6 দ্বারা ভাগ করলে 4 ভাগশেষ থাকবে, তাহলে মিনিমাম সংখ্যাটা হতে হবে 10। 6 × 1 + 4, 6 দ্বারা ভাগ করছি, কিরকম? 6 দ্বারা ভাগ করব, এখানে তো মিনিমাম 1 থাকতেই হবে, ভাগশেষ 4, তাহলে 6 × 1 = 6 + 4 অর্থাৎ এখানে হয়ে যাবে 10।
এটা হচ্ছে নিচে, তাহলে এর উপরে কি আছে? এটা 10টা পড়ে থাকছে, তাহলে এর উপরে থাকছে 10, তাকে 5 দিয়ে আবার ভাগ করা হয়েছে। এখানে কত পড়ে থাকবে? 5 দিয়ে ভাগ করলে এই জায়গায় এলো 10, আবার এখানে আমার 3 পড়ে থাকবে, অর্থাৎ এটা আমার আসতে হবে মিনিমাম 53। সিমিলারলি 53 দিয়ে যদি যখন বাকি 4 এবং 2 এরটা করবো, সেটা আসছে 214। তাহলে সাকসেসিভ ডিভিশনটা উল্টো দিক থেকে করে করে আসতে হবে, সেটা হয়ে যাবে 214। অপশন এ সঠিক উত্তর। কি আছে? 34 অঙ্ক। ঘন্টায় 72 কিমি বেগে 110 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 132 মিটার ব্রিজকে অতিক্রম করতে কত সময় নেবে? প্রথমে কি করলাম? স্পিডটাকে 72 কি আছে? কিমি পার ঘন্টা। একে আমি 5 এর 18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ড করে নিলাম। 4 18 72 অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড হয়ে গেল ট্রেন স্পিড। কতটা দূরত্ব যেতে হবে? না, ব্রিজকে অতিক্রম করার অর্থ ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য, এই দুটোর যোগফলের মোট দৈর্ঘ্যটা যেতে হবে। অর্থাৎ টোটাল 242 মিটার পার করতে হবে। কোন স্পিডে? 20 মিটার পার সেকেন্ড। তাহলে টাইম কত লাগবে? না 242, আমার ডিস্টেন্স, স্পিড হচ্ছে 20। যদি আমরা এটাকে ভাগ করে দিই, এটা আসছে 12.1 সেকেন্ড। অর্থাৎ অপশন বি 12.1 সেকেন্ড হবে রিকোয়ার্ড টাইম বা প্রয়োজনীয় সময় ব্রিজটাকে অতিক্রম করার জন্য। 35 অঙ্ক বলছে একটি বিদ্যালয়ে বালক বালিকার অনুপাত 7:5। আমি বয়েজ অ্যান্ড গার্লস লিখছিলাম, 7:5। মোট বলা আছে 24। এখানে পেলাম 7 আর 5 12, অর্থাৎ 12 রেশিও সমান হচ্ছে 24। বালিকার সংখ্যা কত? এখান থেকে 1 রেশিও লিখতে পারি, 2400/12 সমান হচ্ছে 200। তাহলে বালিকার সংখ্যা 5 রেশিও 5 ইন্টু 200, অর্থাৎ 1000 হবে বালিকার সংখ্যা। অপশন সি কারেক্ট। এরপরে 36 নম্বর অঙ্ক কি বলা আছে? কোনো লাইনে এটা একটা ভালো রিজনিং এর কোশ্চেন। ইন্দ্র বাঁ দিক থেকে সপ্তম, এখানে ইন্দ্র লিখলাম, বাঁ দিক থেকে সপ্তম, অর্থাৎ এদিকে আছে 6 জন, এবং জয়ার পজিশন কত? ডান দিক থেকে পঞ্চম, অর্থাৎ এখানে আছে আরো 4 জন। তারা পরস্পর অবস্থান পরিবর্তন করলে, অর্থাৎ এখানে যদি জয়া চলে আসে, ডান দিক থেকে 19তম অবস্থানে থাকে, অর্থাৎ জয়া যখন এখানে চলে আসছে ডান দিক থেকে 19তম, অর্থাৎ এই জায়গাতে টোটাল আরো 18 জন আছে। জয়া হচ্ছে 19তম, এখানে 18 জন, এখানে জয়া নিজে, এখানে আছে 6 জন, অর্থাৎ 6 প্লাস 1 প্লাস হচ্ছে 18, টোটাল হবে 25 জন টোটাল। তাহলে বাঁ দিক থেকে ইন্দ্রর অবস্থান কত? এইখানে তখন ইন্দ্র চলে আসবে, এইখানে আছে 4 জন, 25 জন আমার টোটাল, এখানে 4 জন থাকার অর্থ ও চলে আসবে 21 নম্বর স্থানে। এরপরে 22 23 24 25 4 জন থাকবে। কি করলাম? 21টা না 25 থেকে 4 জনটা বাদ দিয়ে দিলাম, ও চলে আসবে, ইন্দ্র চলে আসবে তখন 21 নম্বর স্থানে। এই বিশেষ নিয়মে সাজানো আছে, এটা আমাকে বের করতে হবে। এখানে কি করা আছে? এদের যদি আমরা বর্গগুলো বর্গ করে নিই, 18 বর্গ কত? 324, 15 বর্গ 225, এদের যোগ 549, অর্থাৎ বর্গের যোগফল। পরেরটা কত আছে? 381, এই দুটো যোগ করলে আসছে 650। তাহলে 15 বর্গ 225, 14 বর্গ হচ্ছে 196, এই দুটোকে যদি আমরা যোগ করে নিই, 1 12 4, অর্থাৎ 421। অপশন এ হচ্ছে কারেক্ট। 15 এখানে কি আছে? শুধু বর্গ করে যোগ করা, সিম্পল এবং সোজা, এর মধ্যে জটিলতা কিছু নেই। চলে যাচ্ছি 38 নম্বর অঙ্কে কি আছে? কোনো ক্যাম্পে 95 জনের 200 দিনের রসদ ছিল, 5 দিন পর 30 জন ক্যাম্প থেকে চলে গেল, অর্থাৎ 95 জন
কতদিন খেতে পারতো? 200 দিন। 5 দিন পরে, অর্থাৎ 5 দিন এরা খেয়ে ফেলেছে, তাহলে বাকি খাবারে এদের চলার কথা 195 দিন, কতজনের? 95 জনের। 30 জন চলে গেল, অর্থাৎ পড়ে রইল কত? 95 - 30, অর্থাৎ 65 জন। তো 65 জনের কতদিন চলবে? না, 95 জনের যদি 195 দিন চলে, তাহলে একজনের চলবে 195 × 95 দিন, এত দিন চলবে। 65 জনের কত চলবে? বাই 65। এখন এই ভাগটাকে করলেই আমাদের উত্তর চলে আসার কথা। এটাকে আমরা 5 দিয়ে কাটাকুটি করতে পারি। কত হবে? 5×19=95, 5×13=65। এটাকে যদি আমরা গুণ করে নিই, 195 ইন্টু যদি 19 করি, 195 ইন্টু যদি আমরা 19 করি, এটা চলে আসছে আমার 5,073, 3705 বাই আসছে আমার 13। এই ভাগটা যদি করি, এই ভাগটা করলে আসছে 2,8,5, অর্থাৎ 285 দিন। এখানে যে অপশনগুলো রয়েছে, এই অপশনগুলোর সাথে একটাতেও মিলছে না। এখানেও আছে 28.5, কিন্তু সঠিক উত্তর হচ্ছে 285, অর্থাৎ 65 জনের 285 দিন চলত। এটাই ছিল আমাদের লাস্ট অঙ্ক। টোটাল ম্যাথ প্লাস রিজনিং যতগুলো ছিল সবকটাই সলিউশন করা হয়ে গেছে। অলরেডি ডব্লিউবিপি, এসআই প্লাস কনস্টেবলের ভ্যাকেন্সি রিলিজ হয়ে গেছে। 464 প্লাস 11,449, 11,000 প্লাস এখানে তো ভ্যাকেন্সি রিলিজ হয়েছে। এক্সাক্ট যে নাম্বারটা ছিল সেটা হচ্ছে 11,749। এই নাম্বারটা ছিল 11,749। এটা হচ্ছে কনস্টেবলের ভ্যাকেন্সি। এটা একটা হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি। এটার জন্য খুব ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো করানো হলো। আশা করি প্রত্যেকের এই জিনিসটাকে ভালো লাগবে। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি।